কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি চারটে চারদিক। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বেঙ্গালুরুতে যে ক্যাফেতে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেই ঘটনায় প্রধান দুই অভিযুক্তকে কাঁথি থেকে গ্রেপ্তার করেছে এনআইএ। রাজ্য পুলিশের সঙ্গে একটি জয়েন্ট অপারেশনের ভিত্তিতে এই গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। তা নিয়ে রাজনীতির চর্চা যেমন চলছে, তার সঙ্গে সঙ্গে উঠে আসছে বেশ কিছু নতুন তথ্য, যেখানে এই যে দীর্ঘদিন ধরে কলকাতায় এই অপরাধীরা ছিল, কিভাবে পুলিশের চোখে ধোঁকা দিয়েছে তারা, কিভাবে পুলিশকে এড়িয়ে গিয়েছে, কোন ভুলে তারা ধরা পড়লো, কিভাবে এখানে তারা জাল আধার কার্ড বন্দোবস্ত করতে পেরেছিল, এই প্রত্যেকটি বিষয় সম্পর্কে উঠে আসছে নতুন নতুন তথ্য। সেই তথ্য সম্পর্কে বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি। রিয়া মাঝি এবং দীপ্তিমান ভট্টাচার্য। তাদের কাছ থেকে আরো বিশদে জেনে নেব এই তদন্ত প্রক্রিয়া থেকে পুলিশ সূত্রে তাদের কাছে নতুন কি কি তথ্য উঠে এসেছে সেই বিষয়। আমি প্রথমে আসবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝির কাছে আসবো। রিয়া, যেটা তোমার কাছে জানতে চাইবো, এই যে দুই জঙ্গিকে পাকড়াও করা হলো, তারা এতদিন ধরে কলকাতায় ছিল, কিভাবে তাদের মানে কি কি মোডাস অপারেন্ডি বা কি কি ছিল, কিভাবে তারা পুলিশের চোখে ধোঁকা দিল তারা? একদমই অঙ্কুর, তোমাকে আমি একটু ক্রোনোলজিটা যদি আমরা দেখি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মার্চের 1 তারিখে এই ঘটনাটা ঘটে হচ্ছে ব্যাঙ্গালোরে। তারপরে 3 তারিখে এনআইএ এই তদন্তভার পায় এবং তারপর থেকে কিন্তু লাগাতার তল্লাশি অভিযান চালিয়ে গিয়েছে এনআইএর আধিকারিকরা এবং সেন্ট্রাল এজেন্সির অন্যান্য যেসব এজেন্সিরা রয়েছে তারা এই তল্লাশি অভিযান চালিয়ে গিয়েছে। এবং পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে এই যে দুজন অভিযুক্ত তারা কিন্তু রীতিমতো বিভিন্ন জায়গায় পালিয়ে অর্থাৎ গা ঢাকা দিয়েছিল। তার মধ্যে তারা যেটা জানা যাচ্ছে ইতিমধ্যেই যে 12 তারিখে তারা কলকাতায় এসে পৌঁছেছিল, কারণ 12 থেকে 13 তারিখের একটি চেক ইন এবং চেক আউট যেটা দেখা যাচ্ছে, যেটা কিনা কলকাতার একটি হোটেলে, স্পেসিফিক করে বলতে গেলে হচ্ছে স্প্ল্যানেটের 2টি হোটেলে তারা ছিল একদম 12 থেকে 14 তারিখ অবধি। 12 থেকে 13 তারিখ একটি হোটেলে এবং 13 তারিখ থেকে 14 তারিখ আরও একটি হোটেলে, এবং তারপর সেখান থেকে তারা চলে যায়, বেশ কিছুটা গ্যাপ আছে দিনের, এবং তারপরে 21 তারিখ থেকে 22 তারিখ তারা খিদিরপুরের একটি হোটেলে, এবং তারপরে 25 তারিখ থেকে 28 তারিখ তারা চলে যায় একটি ইকবালপুরের হোটেলে। এই যে এতগুলো গেস্ট হাউস, তার মধ্যে কিন্তু সবকটাই যেটা দেখা যাচ্ছে যে লো গ্রেডেড গেস্ট হাউসগুলো, কারণ হচ্ছে যে এই ধরনের যারা অভিযুক্ত হয় তারা কিন্তু এরকমই তারা খোঁজে যেখানে গুগলে তাদের কোনো বেশি সেই সব হোটেলের যাতে বেশি অ্যাক্সেস না থাকে, অর্থাৎ সচরাচর সার্চ করলেই যাতে সেই হোটেলগুলো না আসে গুগলে, এবং যারা ট্যুরিস্ট পার্টি বা যারা স্থানীয়রা তারা কখনোই গিয়ে এই সব হোটেলে থাকবে না। এই রকম লো গ্রেডেড হোটেলকেই কিন্তু মূলত এরা বেছে নেয়, এবং সেই কারণের জন্য এখানেও তার অন্যতা হয়নি। একইভাবে এই দুজন যারা অপরাধী এরা কিন্তু এই হোটেলগুলোকেই বেছে নিয়েছিল, এবং এখানে যে ছিল যে টাইমিংগুলো দেখা যাচ্ছে সেই টাইমিংগুলোতে কিন্তু একদম 12 থেকে 28 তারিখের মধ্যে যে বিভিন্ন হোটেলে তারা ছিল তার মধ্যে বেশ কিছু গ্যাপ রয়েছে। এই গ্যাপগুলোতে তারা কোথায় ছিল, এই নিয়েও কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে আরম্ভ করেছে, এবং সেই বিষয়টাও কিন্তু তদন্তকারী আধিকারিকরা তারা খতিয়ে দেখছেন। একেবারে আমরা যে জিনিসটা জানতে পারলাম সেখানে কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, যে শুধুমাত্র কলকাতা নয়, মাঝখানে কয়েকদিন তারা অন্যত্র কাটিয়েছিল। এই অন্যত্র জায়গাটি আমাদের পার্শ্ববর্তী রাজ্যে। সে বিষয়ে বিশদে জানবো, কি তথ্য উঠে আসছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, কি জানা যাচ্ছে সে বিষয়ে? রাঁচিতে কবে চলে গেল তারা? দেখো, এরা যারা আসে, এই যারা জঙ্গি যারা এসছে, এই জঙ্গিদের কিন্তু বেশ কিছু মডাস অপারেন্ডি থাকে, এবং তাদের একটা করার একটা কাজের একটা বিশদ থাকে। কারণ কি, তারা না তো ফোন ব্যবহার করতে পারে, কারণ আজকাল জানে যে ফোন ব্যবহার করলে তাদের ধরা পড়ার একটা চান্স থাকতে পারে। তারা নেট ব্যবহার করতে পারে না। এরা যেটা ব্যবহার করে সেটা হলো টেলিগ্রামের সেফ ডার্ক ওয়েবে তারা টেলিগ্রামে ঢুকে যায়, এবং টেলিগ্রামে ঢুকে গিয়ে তারা সেখান থেকে কিন্তু তারা বিভিন্ন রকমভাবে তারা নিজেদের সঙ্গে বার্তা বিনিময় করতে থাকে, এবং এই বিনিময়গুলো, এই বার্তা বিনিময় করার সময় তারা কিন্তু একটা মেসেজ পায়। প্রথম মেসেজটা তাদের কাছে আসে 19 তারিখে, টেলিগ্রামের মাধ্যমে মেসেজ আসে, এবং সেই মেসেজে তাদের স্পষ্ট বলা হয় যে তাদের জন্য একটা প্যাকেট রাখা আছে, সেই প্যাকেটটা যেন তারা কালেক্ট করে নেয় রাঁচি থেকে। কি সেই প্যাকেট, সেটা কিন্তু পরবর্তীকালে তারা বুঝতে পারেন, তারা চলে যায়। কারণ এরা যারা চলেছে তাদের কাছে কিন্তু ফান্ড থাকে না, এই ফান্ডটা কিন্তু তাদেরকে সাপ্লাই করা হয়।
এই ফান্ডগুলো তারা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে শুরু করে এবং এই ফান্ডটাকেই তারা নিতে যায় রাঁচিতে। রাঁচির একটা জায়গা থেকে সেই ফান্ডটা তারা কালেক্ট করে, 20 তারিখে যায়, ফান্ডটা নেয়, ফান্ডটা নিয়ে তারা কিন্তু রিটার্ন চলে আসে। কিন্তু এখানে ফান্ডটা কারা পাঠিয়েছিল দীপ্তিমান? এই জায়গাটাই প্রশ্ন। বারবার কিন্তু এনআইএর আধিকারিকরা যেই জায়গাটা থেকে, রাঁচির যেই জায়গাটা থেকে ফান্ড দেওয়া হচ্ছে সেটাকে কিন্তু আইডেন্টিফাই করেছে তারা। কিন্তু মজার বিষয় হচ্ছে সেখানে গিয়ে তারা যাদেরকে জিজ্ঞাসাবাদ করছে বা কোথা থেকে তারা ফান্ডটা এসছে বা এরা কি করে, এরা সঙ্গে সঙ্গে যেই কাগজগুলো ওরা পায়, পার্সেলগুলো পায়, মূলত এদের পার্সেলে আসে, সেই পার্সেলগুলো এরা পাওয়ার সঙ্গে সঙ্গে ডিস্ট্রয় করে ফেলে। এবং এই যে ডিস্ট্রয় করে ফেললে কি হয়, তাদের কাছে কোনো মানে কোনো রকমভাবে তাদের কাছে কোনো এভিডেন্স থাকে না, এভিডেন্স থাকছে না যে কিভাবে পার্সেল আসলো, কারা পাঠালো, কিভাবে আসলো। এই পার্সেলের বিনিময়ে কিন্তু তারা অ্যারেস্ট হলো। পুলিশ বা এই তদন্তকারী সংস্থারা তারা সবসময় একটা জিনিসের ওপর সব থেকে বেশি নজর দেয় যে একটা সময় গিয়ে যে চুরি করেছে, যে ডাকাতি করেছে, যে হয়তো এই জঙ্গি সংগঠনের সাথে যুক্ত রয়েছে, একটা সময় গিয়ে কিন্তু তাদের ফান্ড ক্রাঞ্চ পড়বে, তখন এরা ফান্ডের জন্য বাড়ির লোকেদের সঙ্গে যোগাযোগ করবে। কিন্তু যারা জঙ্গি হয় তারা কিন্তু বাড়ির লোকেদের সঙ্গে যোগাযোগ করে না, তারা যোগাযোগ করে এই ডার্ক ওয়েবের মাধ্যমে বিভিন্ন জায়গায়। তাদের যে শাখা সংগঠন রয়েছে তাদের কাছ থেকে এই ফান্ডগুলো আসতে শুরু করে। এই যে ফান্ডগুলো আসে, এই ফান্ডটা নিয়ে যখন এরা 1 মার্চ, আমরা যদি এই ঘটনার প্রথম দিনটা দেখি যে কলকাতায় এসছে 12 তারিখ, তাহলে এই 12টা দিন তারা কোথায় ছিল এবং কিভাবে তারা দিনটা কাটিয়েছিল? এই 12 তারিখের মধ্যে প্রথম 4টে দিন যেটা ট্রেস আউট পেয়েছে এনআইএ, সেটা হলো তারা চেন্নাইতে লুকিয়েছিল, চেন্নাইয়ের বিভিন্ন হোটেলে। চেন্নাইতে থাকার পর তারা কিন্তু চেন্নাই থেকে একটা ট্রেন ধরে, যেটা হাওড়া ডেস্টিনেশন। চেন্নাই থেকে ট্রেন ধরে তারা হাওড়ায় আসছিল, কিন্তু হাওড়ায় আসাকালীন তারা কিন্তু মাঝখানে উড়িষ্যায় নেমে পড়ে একটা জায়গায়। উড়িষ্যায় নেমে তারা কিন্তু সেখানে বেশ কয়েকদিন গা ঢাকা দিয়েছিল। তারপর সেখান থেকে তারা কিন্তু কলকাতায় এন্ট্রি করে। এই এন্ট্রি করার পর তাদের কিন্তু পয়সা শেষ হয়ে যায়, তখনই তারা কিন্তু মেসেজ পাঠায় যে তাদের পয়সার দরকার। 19 তারিখ মেসেজ আসে, পার্সেল রেডি, পার্সেল যেন তারা রাঁচি থেকে কালেক্ট করে। তারা কলকাতায় কিন্তু ফার্স্ট পার্সেলটা দেয়নি। সেকেন্ড পার্সেলটা যখন 28 তারিখে আসে, অর্থাৎ আবার পয়সা, মানে 8 থেকে 10 দিনের মতন ওদের কাছে ফান্ড এসে গেছিলো। নেক্সট ফান্ডটা আসে হলো 28 তারিখে। এই 28 তারিখে যখন ফান্ডটা আসে, এই 28 তারিখে যেই লোকটি ফান্ডটা নিয়ে ইকবালপুরের এলাকায় এসেছিলো এবং যখন তারা ফান্ডটা হ্যান্ড ওভার করে যখন সে বেরিয়ে যায়, তারপরেই কিন্তু সে এনআইএর জালে ধরা পড়ে। এনআইএ তাকে পিক আপ করে তাকে যখন জিজ্ঞাসাবাদ করে, সে তখন বলে যে আজকে ওদের বেরিয়ে যাওয়ার কথা কলকাতা থেকে। কোথায় যাবে সেটা কিন্তু এই জঙ্গি সংগঠনগুলোর একটা সবথেকে বড় বিষয়, এরা যে মোডাস অপারেন্ডি বা যেভাবে এরা কাজ করে, সেটা হলো যে আমি কি করছি আমার পাশের লোক জানবে না, আপনার কাজ ফান্ডটা দেয়া, স্টপ, তারপর ফান্ড নিয়ে আমি কী করবো সেটা আমার বিষয়। সেই জন্য ও বলে যে আজকে কলকাতা থেকে বেরিয়ে যাবে জানি, তারপর এটা যাবো না। এরপরই কিন্তু কলকাতা পুলিশের এসটিএফকে পুরো বিষয়টি জানানো হয়। এসটিএফকে বলা হয় যে তারা কলকাতা হয়তো ছাড়তে পারে এবং কলকাতার যতগুলো এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট রয়েছে, মূলত 16 থেকে 17টা এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট রয়েছে, রিভার, ট্রেন লাইন, ওয়াটারওয়েজ আর হচ্ছে রোড। এই রোডওয়েজ, এই 3টে জায়গা থেকে তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা মনিটরিং স্টার্ট করতে গিয়ে তারা দেখে যে 28 তারিখে হাওড়া স্টেশন থেকে তারা বেরোয়নি। তারা সিসিটিভি ফুটেজ পুরো চেক করে এবং দেখে সেখান থেকে বেরোয়নি। ওয়াটারওয়েজে বেশি দূর যাওয়া সম্ভব না। যদি তারা রোডওয়েজ ধরে একমাত্র এদের কলকাতা থেকে যে বাসগুলো ছাড়ে সেইগুলোতে কিন্তু ডাইরেক্ট যাওয়া যেতে পারে, লাস্ট হচ্ছে উড়িষ্যা পর্যন্ত। উড়িষ্যার বাইরে কিন্তু তারা যেতে পারছে না, কারণ এখান থেকে এর বেশি দূরে কিন্তু বাস আর নেই। এবার ভেঙে যাওয়া যেতে পারে, কিন্তু এখান থেকে যাওয়ার বাস নেই ডাইরেক্ট। সুতরাং তারা যখন এখান থেকে এই 28 তারিখে তারা কোথা থেকে বাস ছেড়েছে, তখনই তারা জানতে পারে যে এই টার্মিনাল থেকে বাস ধরেছে এবং তারপরের পরবর্তী লক্ষ্য হচ্ছে ওই, অর্থাৎ এই যে ফান্ড দেয়া, এই যে পার্সেল আসা, এই পার্সেল আসাটাকেই কেন্দ্র করে কিন্তু তারা মূলত ধরা পড়লো আজকে। একেবারে একই সঙ্গে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে, এই যে একের পর এক হোটেল বদল করে ফেলছেন এই দুই অপরাধী। কখনো সেটা দীঘা, কখনো সেটা কলকাতারই একাধিক হোটেল। কিন্তু আমরা সকলেই জানি, আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতাও কিন্তু এটা রয়েছে, হোটেলে গেলেই আমাদের পরিচয়পত্র দেখাতে হয়। তাহলে সেই যে পরিচয়পত্রগুলো এরা কিভাবে জোগাড় করছিল, নাকি আগে থেকেই তৈরি ছিল তাদের কাছে, এই বিষয়ে বিশদে জানবো। রিয়া, কি জানা যাচ্ছে সে বিষয়ে? একদমই, দেখো তোমাকে জানিয়ে রাখবো যে এই যখন এই ঘটনাটি 1 তারিখে ঘটে, তারপরেই যেটা দেখা যায় যে তারা সেখানে কয়েকদিন ছিল, অর্থাৎ সাউথ ইন্ডিয়ার জায়গাতেই কয়েকদিন ছিল। তারপর তারা চলে আসে বাংলাতে, এবং এই বাংলাতে এসে বিভিন্ন জায়গায় তারা ছিল, বিভিন্ন তাদের ডেরা চেঞ্জ করেছিল। মূলত তারা হোটেলগুলোকে বেছে নিয়েছিল, লো গ্রেডেড হোটেল, যেটা আমি একদম প্রথম থেকে বলছি। এবং এখানে তারা কিভাবে থাকলো সেটাই হচ্ছে প্রশ্ন। এখানে তারা একাধিক ভুয়ো আধার কার্ড দিয়ে, তাদের আইডি প্রুফ হিসাবে সেগুলো দিয়ে তারা এই হোটেলগুলোতে স্টে করলো। এবং সেই আধার কার্ডে কি পাওয়া গেল, সেই আধার কার্ডের
অ্যাড্রেস কি দেওয়া হলো বা রেজিস্টার খাতায় কি লেখাই বা হলো, সেই আইডি প্রুফ যেখানে দেখা যাচ্ছে যে কর্ণাটকের অ্যাড্রেস রয়েছে, মহারাষ্ট্রের অ্যাড্রেস রয়েছে, এরকম একাধিক জায়গার ভুয়ো আধার কার্ডের অ্যাড্রেস সেগুলো দিয়ে তারা স্টে করলো কলকাতার 4টে হোটেল, এখনো অবধি যেই নামগুলো পেয়েছে তদন্তকারী আধিকারিকরা। এবং সেখানেই কি উঠছে প্রশ্ন যে এই যখন ঘটনা ঘটলো বা সেখানে তারপরে সাউথ ইন্ডিয়ায় কয়েকদিন থাকা, তারপর সেখান থেকে চলে আসা, একের পর এক তারা ডেরা চেঞ্জ করতে থাকছে, এই জায়গায় দাঁড়িয়ে এই ভুয়ো আধার কার্ডগুলো তারা পেলো কোথা থেকে? এই আধার কার্ডগুলো কি তারা আগে থেকেই নিজেদের কাছে বানিয়ে রেখেছিল, নাকি তাদেরকে কেউ সাপ্লাই দিল? অর্থাৎ এই বাংলায় বসে কেউ তাদেরকে ফ্রি অ্যাক্সেস বা সাপ্লাই দিচ্ছে, এই কি এদের পিছনে কি আরো অন্য কারোর হাত রয়েছে? যেমন আমার যে অপর প্রতিনিধি দীপ্তিমান দা যেমন জানালো যে যে একজন যে পার্সেল দিচ্ছে সে কিন্তু অপরজন জানছে না যে সেই পার্সেলে কি আছে বা সেটা নিয়ে তারা কি করছে। তো এক্ষেত্রেও যেটা দেখা যাচ্ছে যে ভুয়ো আধার কার্ড এটা কি অন্য কাউকে বানাতে বলা হয়েছিল এবং বানিয়ে এই পার্সেলের মতো করেই তাদেরকে হ্যান্ডওভার করা হয়েছিল কিনা, এবং যে হ্যান্ডওভার করলো সে কি কলকাতারই কোনো বাসিন্দা কিনা বা কলকাতা থেকেই এই পুরো বিষয়টা তারা পেয়েছেন কিনা, এই একাধিক বিষয় কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। আরেকটি বিষয় রিয়া জানতে চাইবো, এই যে কলকাতাতে অটো করে ওটা অটো বুক করে ঘুরছিল সেই সম্পর্কে কি তথ্য উঠে আসছে? একদমই অঙ্কুর, তোমাকে যেটা আমি একদম প্রথম থেকে বলছি যে এই ধরনের অপরাধের সঙ্গে যারা যুক্ত থাকে না তারা কিন্তু রীতিমতো লো গ্রেডেড জিনিসপত্র ইউজ করতে থাকে। যেমন সেরকম হোটেলে থাকে যেখানে সাধারণ মানুষ চট করে যায় না বা কোনো ট্যুরিস্ট পার্টি চট করে যায় না বা পুলিশের রেডও সেভাবে হয় না, এরকম হোটেল। এবং একই সঙ্গে তারা কিন্তু ওলা উবের এই সব বুক করে না, তারা অটো ট্যাক্সি এই রকম জিনিস কিন্তু তারা ব্যবহার করতে থাকে। এক্ষেত্রেও কিন্তু তাই দেখা গিয়েছে, যখন খিদিরপুরের হোটেলে তল্লাশি অভিযান চালাচ্ছিল তদন্তকারী আধিকারিকরা, তখন তারা যখন সিসিটিভি ফুটেজ চেক করে সেই সিসিটিভি ফুটেজে একটি অটো দেখা যায় এবং সেই অটো থেকে নামতে দেখা যায় এই দুজনকে, এবং সেই সময় কিন্তু সেই অটোকে চিহ্নিত করে তারা অটো অবধি পৌঁছে যায় এবং দেখা যায় যে হাজরা স্ট্যান্ডের সেই অটো এবং অটো চালক তার নাম হচ্ছে রূপেশ, তাকে তখন জিজ্ঞাসাবাদ করে যে এমন সব এরকম হয় যে এই অপরাধীরা যখন অটোতে উঠলো তাদের সঙ্গে তখন কিছু কথোপকথন, এমন কিছু কথোপকথন যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তদন্তের জন্য, বা এমন কোনো তারা জিনিস বলেছে যেটা হয়তো খুব ক্যাচি বা যেটা কারোর কানে লাগতে পারে, এরকম কিছু বলেছে কিনা, বা সেই অটো বুক করে কোথায় গিয়েছিল, এই পুরো বিষয়টা আর কোথায়, এই খিদিরপুর হোটেল ছাড়া আর কোথাও গিয়েছিল কিনা, বা কোথা থেকে অটোকে বুক করা হয়েছিল, সেই একাধিক বিষয়ে যখন জিজ্ঞাসাবাদ করে এই অটো চালককে রূপেশকে, তখন জানা যায় যে হাজরা মোড় থেকে এই অটোকে বুক করা হয় এবং খিদিরপুর অবধি আসা হয় এবং বলা হয় যে আর কাউকে যাতে অটোতে না তোলে, তারা দুজনেই যাবে এবং পুরো বুক করে তারা অটোটা আসবে, এমনটাই কিন্তু সেই অটো চালককে বলা হয়। এবং তারপরে এইটুকু জিজ্ঞাসাবাদ করে মোটামুটি অটো চালককে কিন্তু ছেড়ে দেওয়া হয় এনআইএর তরফ থেকে। একবারে একই সঙ্গে যে প্রশ্নটা উঠে আসছে, এই যে দুই জঙ্গি যারা ওই ব্যাঙ্গালোরে বিস্ফোরণের পর কলকাতায় আসলেন, কলকাতা সম্পর্কেও তাদের যা যোগাযোগ রয়েছে সেটা আমরা দেখতে পেলাম, এতটা ট্রেনিং প্রশিক্ষণ কোত্থেকে পেলেন তারা, জঙ্গি সংগঠনে হাতে খড়ি কিভাবে হলো, এই বিষয়ে এখনো পর্যন্ত কি তথ্য উঠেছে তদন্তকারী আধিকারিকদের কাছে? জানবো দীপ্তিমান ভট্টাচার্যের কাছ থেকে। দীপ্তিমান, কি জানা যাচ্ছে? একেবারে দেখো, যেটা জানা যাচ্ছে এই মুসাফির এবং মাতিন, এই যে দুজন সন্দেহভাজন জঙ্গি যারা ধরা পড়েছে, এদের কিন্তু হাতেখড়ি হয়েছিল 2020 সালে, এবং এই 2020 সালে যে এদের হাতেখড়ি, এরা কিন্তু অনলাইনে হাতেখড়ি হয়েছিল ডার্ক ওয়েবের মাধ্যমে, যেইটা কিন্তু পুরোপুরি স্পষ্টভাবে সামনে এসে গেছে এখন। এবং তদন্তকারী অফিসাররা যেটা আরেকটা বিষয় যেটা জানতে পেরেছে, যে এই 2020 সালে যখন তাদের হাতেখড়ি হয়, বা যেটাকে কোড আনকোড বলা হয় দাওয়াত, এই দাওয়াতটা তারা গ্রহণ করেছিলেন কিন্তু এই সময়, এবং দাওয়াতটা গ্রহণ করার পরেই কিন্তু তারা আস্তে আস্তে মেন স্ট্রিমে আসে। প্রথমে তাদের কাজ দেওয়া হয়েছিল ফেসবুকে প্রচার করা, ফেসবুকে তারা প্রচার করতে শুরু করে এবং বিভিন্ন বিষয়ে তারা নিজেদের আওয়াজ তুলতে থাকে। 2022 সালে তাদেরকে কিন্তু কর্ণাটক মডিউল, যে কর্ণাটক মডিউলের এরা সদস্য, যেখান থেকে এদেরকে গ্রেফতার করা হয়েছে, এই কর্ণাটক মডিউলে তারা সদস্য হন। এই কর্ণাটক মডিউলের সদস্য হওয়ার পরেই কিন্তু তারা এই যে বোম বানানো বা কি করে বিস্ফোরক তৈরি করা হবে সেই ট্রেনিংটা তাদের দেয়া হয়।
এবং এখন কিন্তু এনআইএ যেটা সবথেকে বড় বিষয়, এই কর্ণাটক মডিউলে কারা কারা অ্যাক্টিভ রয়েছে, কারণ এই অ্যাক্টিভ দুজন এই ছোট ব্লাস্টটা কেন করালো, এখানে তো ওরা পাওয়ারফুল ব্লাস্ট করতে পারতো, কিন্তু সবথেকে যেটা বড় বিষয় হচ্ছে সেটা হলো এই ছোট ব্লাস্টটা করিয়ে তারা নিজেদের অস্তিত্বটা জানান দেয়। একেবারে অঙ্কুর, ধন্যবাদ রিয়া, ধন্যবাদ দীপ্তিমান। আমাদের সঙ্গে ছিলেন আমাদের দুই প্রতিনিধি। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মঞ্চে বক্তব্য রাখছেন, সরাসরি চলে যাব সেখানে। কখনো সিতাই কখনো শীতলকুচি উন্নয়নের ডালি নিয়ে পৌঁছে গেছে। আপনারা চোখে দেখে সিদ্ধান্ত নিন। এই নবজোয়ারের সময় রাজ্যব্যাপী 2 মাস যাত্রা আমি রাস্তায় পড়েছিলাম, শুরু করেছিলাম এই কুচবিহারের মাটি থেকে, দিনহাটা থেকে। এই দিনহাটার মাটি থেকে পরবর্তীকালে দিনহাটা থেকে সিতাই হয়ে, মাথাভাঙা হয়ে, তুফানগঞ্জ হয়ে আমি 2 দিন 3 দিন কুচবিহারে ছিলাম। তারপর আমি আলিপুরদুয়ার হয়ে জলপাইগুড়ি যাই। আমি আপনাদের অনুরোধ করব যে আপনাদের পাশে যারা ছিল, যাকে পাশে পেয়েছেন, নরেন্দ্র মোদী বলছে আমাকে দেখে ভোট দিন, আমি রাম মন্দির করেছি তাই ভোট দিন। আমি আপনাকে বলি, আমরা ধর্ম বাড়িতে করব। কেউ মন্দিরে যাবে, কেউ মসজিদে যাবে, কেউ গুরুদ্বারা যাবে, কেউ বাড়িতে ঠাকুরের পুজো করবে, ঈশ্বরের পুজো করবে, আল্লাহর কাছে দোয়া চাইবে, সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করবে। কিন্তু নির্বাচনে যখন ভোট দেবেন তখন ধর্মের নামে নয়, কর্মের নামে ভোট দেবেন। কে কাজ করেছে আর কে মানুষের পাশে ছিল, কে কাজ করেছে আর কে মানুষের পাশে ছিল, কাকে চোখে দেখেছি আর কে প্রতিশ্রুতি পালন করেছে। কালকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী জম্মু কাশ্মীর থেকে সভা করে বলেছে যে যারা মাছ খায় তারা হিন্দু বিরোধী, তারা হচ্ছে মুঘল। আপনারা একটু হাত তুলে বলুন তো কারা মাছ খান, একটু হাত তুলুন তো, হাত তুলে বলুন। আমি নিজেও মাছ খেতে ভালোবাসি। যারা মাছ খান একটু হাত তুলুন। আপনাদের সবাইকে দেশ বিরোধী বলছে। কে বলছে? অভিষেক ব্যানার্জি নয়, দেশের প্রধানমন্ত্রী। কেন? আপনারা মাছ খান। এই নিশীথ প্রামাণিক যদি যেতে প্রথম কাজটা করবে, কুচবিহারে মাছ খাওয়া বন্ধ করবে। তার কারণ তার নেতা বলছে যে মাছ খাচ্ছে সে দেশবিরোধী, সে দেশের শত্রু, সে দেশের বিরোধী, তাদেরকে মুঘলদের সাথে তুলনা করছে। আমি তো সকাল বিকেল মাছ খাই। আর আমাদের দুর্গাপুজো, কালী পুজো মাছ মাংস ছাড়া মায়ের ভোগ হয় না। মোদিজিকে বলবো, বাংলার কৃষ্টি, সংস্কৃতি, সভ্যতা আপনি জানেন না, যে আমাদের মনের ভাষা বোঝে না, যে আমাদের ভাষা জানে না, পড়তে পারে না, লিখতে পারে না। এই বিজেপির সর্বভারতীয় সভাপতি আগে যিনি ছিলেন আর এখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2 দিন আগে বালুরঘাটে সভা করেছে। বালুরঘাটকে বলছে বেলুরঘাট। এখানে সভা করতে এসে ঠাকুর পঞ্চানন বর্মাকে বলেছেন পঞ্চানন বর্মন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি এদের নেতৃত্বে ভাঙা হয়েছিল, এই কারণে এদেরকে বাংলা বিরোধী বলছে। আর 2 দিন আগে, 4 দিন আগে আপনারা দেখেছেন কলকাতায় রাজ্যপালের কাছে আমরা গেছিলাম। তার কারণ আসামে বিহু হচ্ছে, তাও ইলেকশন কমিশন অনুমতি দেবে যে সেখানে টাকা দেওয়া যাবে। আর উত্তরের জেলাগুলি যেগুলো ঝড়ে ক্ষতিগ্রস্ত, যাদের পরিবারের ঘর বাড়ি একদম ধুলোয় মিশিয়ে গেছে, তাদের টাকার অনুমতি নির্বাচন কমিশন দেবে না। আমি বলেছি আমাদের রাজ্য সরকার তাদের টাকা দেবে, আপনাদের ক্ষমতা থাকলে আপনারা আমাদের বিরুদ্ধে এফআইআর করে আমাদেরকে জেলে ঢোকাবেন। আমরা মানুষকে পরিষেবা দিতে বদ্ধপরিকর, এবং যতদিন আমরা আছি আমরা পরিষেবা দেবো। একটা মানুষকেও আপনি ভাতে মারতে পারবেন না। মায়েরা শুনুন, দিদি যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আমাদের সরকার, 1 বছরে 25,000 কোটি টাকা খরচা করে
12 লক্ষ মহিলাদের সরাসরি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। আমাদের সরকার এই কুচবিহার জেলায় 7,92,000 মায়েদের, বৌদিদের, দিদিদের প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। বিজেপি জিতলে আগে সেটা বন্ধ করার চেষ্টা করবে। প্রায় কুচবিহারের সবাইকে 30,59,292 জনকে বিনামূল্যে রেশন দিচ্ছে। কে দিচ্ছে? মমতা ব্যানার্জি সরকার দিচ্ছে। কত টাকা খরচা করেছে? বছরে করছে 2,660 কোটি টাকা খরচা। 100 দিনের শ্রমিকরা যারা বঞ্চিত ছিল, 2 বছর ধরে যারা টাকা পায়নি, 4,97,000 শ্রমিককে ফেব্রুয়ারি মাসে তার 2 বছরের বকেয়া পাওনা আমাদের সরকার মিটিয়েছে। নিশীথ প্রামাণিকদের রাজনৈতিক পিতামহরা মেটায়নি। তাদের দেওয়ার কথা ছিল, দিয়েছে আমাদের সরকার। কেন্দ্রের সরকারের দেওয়ার কথা আর দিচ্ছে রাজ্যের সরকার। তপশিলি বন্ধু প্রায় 75,000 জন উপকৃত হয়েছে। ঐক্যশ্রী সংখ্যালঘু স্কলারশিপে প্রায় 11,72,000 জন উপকৃত হয়েছে। আমরা কথা দিয়েছিলাম, আমরা কথা রেখেছি। 7,92,000 মহিলা সরাসরি প্রতি মাসে 1,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। এবার আমি আপনাদের বলি, আজকে খালি আরেকটা কথা দিয়ে যাচ্ছি। আপনাদের অনেকে রয়েছেন যারা বাড়ির জন্য 5 বছর 6 বছর ধরে আবেদন করেছে। আমরা বারে বারে বলেছি যে বাড়ির টাকা কেন্দ্র আটকে রেখেছে। আমি এই উত্তরের মাটিতে আমি সভা করতে এসে ময়নাগুড়ি থেকে, জলপাইগুড়ি থেকে 14 তারিখ বলেছিলাম যে 2021-এর পরাজয়ের পরে বিজেপি যদি প্রমাণ করতে পারে যে 10 পয়সা বাড়ির জন্য কেন্দ্র থেকে ছেড়েছে, তাহলে আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব। আজকে প্রায় 1 মাস হতে চলল, 30 দিন হতে চলল, এখনো পর্যন্ত শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি। 2017-18-তে যে বাড়ির সমীক্ষা হয়েছিল, আবাসের সমীক্ষা, সেই সমীক্ষার টাকা এখনো কেন্দ্র সরকার আটকে রেখেছে। আমি আপনাদের বলছি, এই কুচবিহার থেকে জগদীশ দাকে জেতান। যারা যারা বাড়ির জন্য আবেদন করেছিলেন, প্রশ্ন করতে চায়, 18 বছরের পরে এককালীন সহায়তা কন্যাশ্রী দিচ্ছে রাজ্য সরকার। পরবর্তীকালে তার বিয়ের সময় এককালীন সাহায্য সহযোগিতা করে রূপশ্রী দিচ্ছে রাজ্যের সরকার। একটা ছেলে যদি 11-12-এ পড়ে, তাকে এককালীন 10,000 টাকা সাহায্য সহায়তা দিচ্ছে রাজ্যের সরকার মোবাইল ফোন কেনার জন্য। মোদী সরকার কথা দিয়ে কথা রাখেনি, তৃণমূল কথা দিয়ে কথা রেখেছে। আমি আজকে আপনাদের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা দেখেছি, আমি নিশ্চিত যে কুচবিহার আসনে তৃণমূল কংগ্রেসের জয় শুধু সময়ের অপেক্ষা। এবং আমার আপনার সকলের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে 1 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে 2 নম্বরই তার জামানত বাজেয়াপ্ত করবেন। করবেন তো? 1 নম্বর প্রার্থী 1 নম্বর বোতাম করবেন তো? করবেন তো? 2 নম্বরই হটাও, 2 নম্বরই হটাও, 2 নম্বরই হটাও, 2 নম্বরই হটাও, প্রতারকদের হটাও, কুচবিহার বাঁচাও। 2 নম্বরই হটাও, প্রতারকদের হটাও, স্বৈরাচারদের সরাও, স্বৈরাচারদের হটাও, বাংলা বিরোধীদের হটাও। আগামী 19 তারিখ আসছে দিন, নিজের ভোট নিজে দিন, নিজের ভোট নিজে দিন, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন। আগামী 19 এপ্রিল আসছে দিন, 1 নম্বর
এই মা বোনেরা ভোট দিন, ছাত্র যুব ভোট দিন, শ্রমিক কৃষক ভোট দিন। বহরমপুরে চলছে অধীর রঞ্জন চৌধুরীর নির্বাচনী প্রচার এবং সেখানে গিয়ে মেজাজ হারালেন অধীর রঞ্জন চৌধুরী। তাকে ঘিরে গো ব্যাক স্লোগান এবং সেখানেই খাগড়ায় ভোট প্রচারে গিয়ে অধীর রঞ্জন চৌধুরী গো ব্যাক স্লোগান শোনার পরেই এক যুবককে ধাক্কা মারেন বলে অভিযোগ। আপনারা সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের সঙ্গে কংগ্রেস সমর্থকদের ধস্তাধস্তি হয় এক প্রস্থ। ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। অধীর রঞ্জন চৌধুরীর নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ এবং সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয় পরিস্থিতি। কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী শোনাবো। ফিরে যাচ্ছি হঠাৎ করে গঙ্গার ধার থেকে, এই হঠাৎ করে চিৎকার গো ব্যাক গো ব্যাক, তার সঙ্গে কতগুলো গালাগালি। আমি বিরক্ত নামলাম, কি ভাই কি বলছো বলো, নির্বাচন করা তোমাদের অধিকার আছে, আমাদের অধিকার কি পাগলামি হচ্ছে এগুলো? কি বলছো বলো? আপনি 5 বছর কিছু করেননি, তাহলে বস 5 বছর কি বলছে বুঝাচ্ছে। একবারে চুল্লু খেয়ে উল্লু হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হবে তৃণমূল নেতাদের নির্দেশে আদেশে একটা বাধা দেওয়া এবং বাধা দেওয়ার মধ্যে দিয়ে বার্তা দেওয়া বহরমপুরবাসীকে যে আমরা মস্তানি যখন করছি প্রার্থীর বিরুদ্ধে তখন আপনাদের বিরুদ্ধে করবো, অতএব ভোট থেকে আপনারা বিরত থাকুন। 1, 2 নম্বর, কংগ্রেস করা চলবে না। এই বক্তব্যের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে অভিযোগ তার প্রেক্ষিতে কি বলছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার শোনাবো। চৌধুরী যে সাধারণ মানুষকে চড় মেরেছেন প্রচারে বেরিয়ে, এটাতেই বোঝা যাচ্ছে তিনি কতখানি অসহায় বোধ করছেন এবং কতখানি অপ্রাসঙ্গিক হয়ে উঠেছেন নিজের জায়গাতেই। কারণ কংগ্রেস পার্টির মধ্যেও দেখুন তিনি বিরোধী দলনেতা লোকসভায় থাকাকালীনও ব্লেসিংস পাচ্ছেন মোদির কাছ থেকে, এবং আমরা জানি বিজেপির বি টিমের মতন কাজ করেছেন পশ্চিমবঙ্গে। সেখানে মানুষ কি করে মেনে নেবে? মানুষ গো ব্যাক বলছে, তাকে প্রশ্ন করছে 5 বছর 7, 10 বছর 15 বছর ধরে কি বহরমপুরের জন্য হয়েছে, সে প্রশ্নের সম্মুখীন হতে হবে তাকে, এবং তার জন্য তিনি মেজাজ হারিয়ে ফেলছেন। এদিকে ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ প্রদর্শন করছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। আমরা সেই খবরে ফিরবো একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর, সঙ্গে থাকুন। অধীর রঞ্জন চৌধুরীর নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি, ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। সরাসরি চলে যাব সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। এই মুহূর্তে কল্যাণ, ঠিক কোন জায়গায় এই বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকে, কি বক্তব্য তাদের? এবং বিক্ষোভ মিছিলে হাজির হয়েছেন চেয়ারম্যান নারুগোপাল মুখোপাধ্যায়। তাদের বক্তব্য যে একজন যুবককে ধাক্কা মারলেন, ধাক্কা মারার প্রতিবাদ করছেন অধীর চৌধুরী। সেভাবে অধীর চৌধুরীকে একজন দাবি করছেন কংগ্রেস অফিসের সামনে নারুগোপাল মুখোপাধ্যায় তিনি বক্তব্য রাখেন এবং কংগ্রেসকে হুঁশিয়ারি দেন এইভাবে যে তৃণমূল কর্মী তাহলে কিন্তু ছেড়ে কথা বলবে না, এরপরে কিন্তু পারবে না। প্রতিবাদ এবং তারা দাবি করছেন অধীর চৌধুরীকে। অধীর চৌধুরী 5 বারের সাংসদ, কেন কিভাবে তৃণমূল কর্মীর ওপর তাদেরকে মারধর করা হবে তৃণমূল কর্মী, সেই ছবি কিন্তু ভিডিও ভাইরাল হয়েছে। যদি অধীর চৌধুরীর দাবি যে প্রত্যেক জায়গায় যেখানে তিনি মিছিল করতে যাচ্ছেন সেখানে কিন্তু তৃণমূল কর্মীরা বাধা দিচ্ছে। কিন্তু আজকের মারধরের ঘটনায় অনেকটা তারপরে মিছিল
এবং এই মিছিলে কিন্তু পানি দিয়েছেন প্রচুর কর্মী সমর্থক, বিশাল মিছিল বহরমপুরের রাস্তা রাজপথ তারা কিন্তু পরিক্রমা করছে। তাদের একটা বক্তব্য যে এ ধরনের ঘটনা তারা কোনোভাবেই বরদাস্ত করতে পারবেন না এবং যে ঘটনা ঘটিয়েছেন অজিত চৌধুরী তার প্রতিবাদে কিন্তু এই ঘটনা, তার ফলে গোটা বহরমপুর জুড়ে এই ধরনের প্রতিবাদ তারা করছেন এবং আগামী দিনে অজিত চৌধুরী যদি এই ধরনের ঘটনা ঘটায় তাহলে কিন্তু আরো বড় সড় আন্দোলনে তারা নামতে বাধ্য হবেন। এরকমই দাবি তৃণমূলের এবং গোটা বিষয়টা নির্বাচন কমিশনকে জানিয়েছে তৃণমূল এবং সেই দিকেই হাঁটছে তৃণমূল। আমরা দেখতে পাচ্ছি যে বড় মিছিল যাচ্ছে, সেই মিছিলের যে বিশাল কিন্তু মিছিল যাচ্ছে বহরমপুর জুড়ে এবং বহরমপুরের রাজপথে এখন মৌনবাবু এরপর বহরমপুরের বিভিন্ন রাজপথ আছে, সেই রাজপথের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে তৃণমূলের এই মিছিল এবং তাদের বক্তব্য এই ধরনের ঘটনা কিন্তু বারবার কিন্তু অজিত চৌধুরী ঘটাচ্ছে, যার ফলে তাদের আজকে ধিক্কার মিছিল। রংপুর। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। বহরমপুরের ঘটনায় অধীর রঞ্জন চৌধুরীকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস এবং দুষ্কৃতী বলে অভিহিত করা হয়েছে। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনার প্রেক্ষিতে কি প্রতিক্রিয়া? এখন যেহেতু নির্বাচনের আবহাওয়া চলছে, সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অধীর চৌধুরীর এই ছবিকে সামনে আনা হয়েছে। যে ছবিতে দেখা যাচ্ছে অধীর চৌধুরী একজন সাধারণ মানুষকে ধাক্কা দিচ্ছেন এবং তাকে মাটিতে ফেলে দিচ্ছেন এবং চড় মারতে উদ্যত হচ্ছেন। তৃণমূল কংগ্রেস এই ছবিকে সামনে এনে বলছেন, আপনারা কি এই রকম জনপ্রতিনিধি চান? এবং ইতিমধ্যেই কিন্তু বহরমপুরের বিভিন্ন জায়গাতে সেই ছবিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া মারফত। অন্যদিকে কিন্তু দেশ জুড়ে কিন্তু অধীর চৌধুরীর এই ছবি নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে। একজন জনপ্রতিনিধি, তার এই রকম ব্যবহার সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন তুলছে এবং যেহেতু লোকসভা নির্বাচনে তিনি জাতীয় কংগ্রেসের প্রার্থী, তার এই রকম ব্যবহার নিয়ে তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এবং নির্বাচন কমিশনারও তারা দ্বারস্থ হবেন বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে ইতিমধ্যে এই ছবি নিয়ে কিন্তু বিস্তর বিতর্ক শুরু হয়েছে এবং যে সিসিটিভি ছবিতে দেখা যাচ্ছে একজন সাধারণ কর্মী সমর্থক, তিনি কোন রাজনৈতিক দলে তা কিন্তু পরিষ্কার নয়। তাকে যেভাবে কি পদক্ষেপ করা হয় শেষ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকেই বা কোনো পদক্ষেপ করা হয় কিনা? ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। সন্দেশখালী কাণ্ডে প্রধান অভিযুক্ত শেখ শাহজাহান, তাকে আজকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল আদালতে, সেই সময় শেখ শাহজাহান একটি বিস্ফোরক অভিযোগ করেছেন আদালতে। তার দাবি যে তাকে বিভিন্ন মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়া হতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। বিশদে জানবো শেখ শাহজাহান ঠিক কি বলেছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাব দুর্গাদাসের কাছে। শেখ শাহজাহানের কি বক্তব্য, দুর্গাদাস? দেখো, শেখ শাহজাহানকে আজকে কোর্টে প্রডিউস করা হয়েছে এবং মহামান্য আদালতের পক্ষ থেকে আগামী 15/4 অর্থাৎ 15ই এপ্রিল 2024 পর্যন্ত জেসি দেওয়া হয়েছে তাকে, জেল কাস্টডি। এবং সবথেকে বড় বিষয়, আজকে শেখ শাহজাহানের পক্ষ থেকে তার উকিল জাকির হোসেন একটি আদালতের কাছে একটি রিট্র্যাকশন পিটিশন জমা দিয়েছেন, যেখানে অভিযোগ করা আছে। আমরা সূত্রে জানতে পেরেছি যে শেখ শাহজাহান জানাচ্ছেন আদালতকে যে তাকে নারী পাচার এবং মাদকের মামলায় ফাঁসানো হতে পারে আগামী দিনে যদি ইডির কথা মতো তিনি না চলেন, ইডি যেভাবে তাকে কথা বলবেন তা যদি তিনি না করেন। এবং এই রিট্র্যাকশন পিটিশন আজকে জমা দেওয়ার পরেই ইডির যিনি লয়ার অরিজিৎ চক্রবর্তী, তিনি প্রথমে এটার বিরোধিতা করেন এবং তিনি বলেন যে এইভাবে একটা বাংলায় একটা এই মন গড়া একটা বয়ান বা একটা স্টেটমেন্টকে লিখে মহামান্য আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা না করে বরঞ্চ এটাকে পিটিশন আকারে জমা দেওয়া হোক। যদিও
পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা দেখতে পেলাম যে মহামান্য আদালতের বিচারপতি তিনি এটাকে মামলার একটা অংশ হিসাবে ফাইল আপ করে রাখতে বলেছেন। ফলে তুমি বুঝতেই পারছো যে বিগত দিনে যে এই যে বয়ান একের পর এক বয়ান বা স্টেটমেন্ট চেঞ্জ হচ্ছে, অতএব ইডির কাস্টডিতে যতদিন ধরে এই শেখ শাহজাহানকে রাখা হয়েছে, প্রথমে তিনি ইডির বিরোধিতা করেছেন, অনেক সময় সহযোগিতা করেননি। একেবারেই। কদিন আগেই কিন্তু তাকে যখন স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল তিনি তখন বলেছিলেন যে ইডি সিবিআই তদন্ত তার পক্ষে যাবে, কিন্তু আজকের এই যে পিটিশন তিনি প্রমাণ করবার চেষ্টা করছেন যে ইডি বা সিবিআই এর প্রেসারেই তিনি কিন্তু এই ধরনের স্টেটমেন্ট লিখছেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের যদিও প্রতিনিধি এটা- দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চারটে চারদিক, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আজ আইপিএল এর রাজস্থান রয়্যালস এর মুখোমুখি পাঞ্জাব কিংস। রাজস্থান রয়্যালস 4টি ম্যাচে পর পর জিতে পঞ্চম ম্যাচে হেরে গিয়েছে, ফলে এই ম্যাচটা তাদের কাছেও খুব ক্রুশিয়াল। আমাদের সঙ্গে এই বিষয়ে আমরা আইপিএল এর এই ম্যাচ সম্পর্কে বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। আমি সরাসরি চলে যাব জয়জ্যোতির কাছে। আজকের ম্যাচে এই যে পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালস মুখোমুখি হচ্ছে, কোন কোন দিকে নজর থাকবে জয়জ্যোতি? দেখো, পাঞ্জাব এবং রাজস্থানের যে ম্যাচ রয়েছে সেখানে অবশ্যই রাজস্থান এগিয়ে রয়েছে এই মুহূর্তে, পয়েন্টস টেবিলও একেবারে উপরের দিকে রয়েছে। তবে পাঞ্জাবের বিশেষ করে কিছু কিছু নতুন ক্রিকেটার উঠে আসছে, তাদের দিকে নজর থাকবে। তবে এই মুহূর্তে আমি যেখানে রয়েছি ইডেন গার্ডেন্সের ঠিক উল্টো দিকে, কালকের ম্যাচ নিয়ে কিন্তু যথেষ্ট রকমভাবে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। কারণ বাঙালিয়ানা রয়েছে, এক তো কলকাতা নাইট রাইডার্সের টিম কেকেআর এবং কলকাতা নাইট রাইডার্স, এবং অপরদিকে সঞ্জীব গোয়েঙ্কার টিম লখনৌ সুপার জায়ান্টস। তাই এই দ্বৈরথের দিকে কিন্তু প্রত্যেকে তাকিয়ে ইতিমধ্যেই গৌতম গম্ভীর সাংবাদিক সম্মেলন করে গিয়েছেন এবং তিনি মিচেল স্টার্কের হয়ে ব্যাট ধরলেন। ম্যাচের ঠিক 24 ঘন্টা আগে গৌতম গম্ভীর মিচেল স্টার্কের হয়ে ব্যাট ধরলেন। কি করবেন মিচেল স্টার্ক সেটা পরে বোঝা যাবে। তবে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, আগামীকাল লখনৌ বনাম কেকেআর এবং লখনৌ সুপার জায়ান্টসের আগের মেন্টার গৌতম গম্ভীর, এই মুহূর্তে কেকেআর এর মেন্টার, কিভাবে দেখছেন? গম্ভীর ভার্সেস গম্ভীর, কলকাতা বনাম লখনৌ তো বটেই, এবং কলকাতা বনাম কলকাতাও এক হিসেবে, কারণ টিম ওনার সঞ্জীব গোয়েঙ্কা এখানকার, তিনি একেবারে প্রথম আইপিএলে কলকাতার টিম কিনতে চেয়েছিলেন এবং ললিতপতি নাকি তাকে কথাও দিয়েছিলেন লাস্ট মিনিটে শাহরুখ খানকে দিয়ে দেওয়া হয়, সেই অভিমান তার এখনও যায়নি। এবং গতবার তিনি হইচই ফেলে দিয়েছিলেন, কারণ লখনৌ সুপার জায়ান্টস মেরুন সবুজ জার্সিতে খেলেছিল, কলকাতা বিভক্ত হয়ে গেছিল। এবার তিনি কি করবেন এখনও জানা নেই, কিন্তু খুব খুব ইন্টারেস্টিং ম্যাচ। একটা টিম 4টে ম্যাচের 3টে দিয়ে জিতে কেকেআর, তারা 2 নম্বরে আছে। লখনৌ 5টা ম্যাচের 3টেতে জিতে 2টোতে হেরে 4 নম্বরে আছে। মনে রাখতে হবে কলকাতা আজ পর্যন্ত কখনো লখনৌকে হারায়নি, 3বার খেলা হয়েছে, 3বার সঞ্জীব গোয়েঙ্কার টিম জিতেছে। এবার কি শাহরুখ খান বদলা নিতে পারবেন? বাংলারই একজন শিল্পপতিকে হারাতে পারবে কলকাতার টিম? এটাই আমরা এখন দেখব আগামীকাল। একেবারেই মানে ট্র্যাক রেকর্ড যদি দেখা যায় তাহলে লখনৌ সুপার জায়ান্টস কিন্তু এখনো পর্যন্ত প্রত্যেকটা ম্যাচ জিতেছে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। কিন্তু আজকে এই প্রশ্নটা কিন্তু ছুড়ে দেওয়া হয় গৌতম গম্ভীরকে সাংবাদিক সম্মেলনে। তিনি একটা কথাই বলেন যে এটা টিম গেম এবং কালকে একটা নতুন দিন। এখনো পর্যন্ত যদি ট্র্যাক রেকর্ড দেখা যায় এই মরশুমের আইপিএলে, তাহলে 4টের মধ্যে 3টিতে কলকাতা নাইট রাইডার্স জিতেছে, গত ম্যাচ চেন্নাইয়ের কাছে হেরেছে। তাই আগামীকালের জয় নিয়ে কিন্তু আশাবাদী গম্ভীর। জি কি বলবেন? নিশ্চয়ই, কলকাতা আমি উইন প্রেডিক্টারও দেখছিলাম, কলকাতা 54%, কলকাতা যে ফর্মে খেলছে তাতে অবশ্যই জেতা উচিত। লখনৌ কালকে রাত্রিরে হেরে গেছে, মনে রাখতে হবে কালকে রাত্রিরে খেলে আবার আগামীকাল দুপুরবেলা কাঠফাটা গরমে 37 ডিগ্রি সেলসিয়াসে খেলা কিন্তু সহজ কথা নয়। এখানে আমি আশেপাশে দেখছি গরু চড়ছে, কোকিল ডাকছে, মানে সেই অক্ষয় কুমার বড়ালের একটা মধ্যাহ্নে কবিতা ছিল আমাদের পাঠ্যপুস্তকে, জানি না এখন আছে কিনা, যে একেলা জগৎ ভুলে পড়ে আছি নদীকূলে। এরম পরিবেশ, এত রোদ্দুর, এখনও আমরা এই শো করছি, একেবারে সান সোজাসুজি লাগছে। লখনৌয়ের প্লেয়ারদের মুখ কিন্তু তার মধ্যে 36 ঘন্টার মধ্যে সুস্থ হয়ে টকবগে হয়ে নামতে হবে। সো আমি বলবো প্রথম বল পড়ার আগে যতই ইতিহাস বিরুদ্ধে যাক, অ্যাডভান্টেজ কলকাতা। অ্যাডভান্টেজ কলকাতা, গৌতম দা বলছেন এটাই। এবং মিচেল স্টার্ক এই নামটা কিন্তু ঘোরাফেরা করছে, এবং আজকে গৌতম গম্ভীরকে যখন বলা হয় মিচেল স্টার্ক নিয়ে কি ভাবছেন, তিনি কিন্তু সেইভাবে ফর্মে নেই। তিনি সেই টিম গেমের জয়গান গাইলেন এবং একই সঙ্গে বললেন যে মিচেল স্টার্কের স্ট্রেংথ সম্পর্কে আমরা ওয়াকিবহল, তাই
আশাবাদী যে মিচেল স্টার্ক কামব্যাক করবেন এবং আবারও সেই ডিসেন্ট স্টার্ট, মানে এই আইপিএলে ডিসেন্ট স্টার্টের কথা বললেন, মানে কোথাও না কোথাও ঘুরিয়ে দিচ্ছেন। তা একটাই প্রবলেম হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স আর সিএবি এদের সম্পর্কটা ফেসবুকের ভাষায় কমপ্লিকেটেড। এই সম্পর্কটা খুব স্মুথ নয়। নইলে নাইট রাইডার্স যে উইকেটটা চায় সাধারণত দেখা যায় সে উইকেটটা তারা পায় না। নাইট রাইডার্সের একজন কর্তামায় বলছিলেন যে সিএসকের এই প্রবলেমটা নেই, ওখানে যারা ক্রিকেটটা চালায় তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন তারাই মোটামুটি সিএসকে টিমটার সঙ্গে যুক্ত। এখানে একটা কোথাও জল আর স্থলের ভাগ রয়েছে। যদি কেকেআর নিজেদের টিম অনুযায়ী পেত, মিচেল স্টার্কের জন্য আরও পেস বোলিং উইকেট তৈরি করতো কমপ্লিটলি, অথবা সুনীল নারিনের কথা ভেবে টার্নার একটু হালকা টার্নার তৈরি করতে পারতো, কিন্তু দুটোর কোনোটাই হয়নি। এবার দেখার মিচেল স্টার্ক এরম উইকেটে অনেকবার ভেলকে দেখিয়েছেন, তিনি কি আবার, কারণ স্পার্ককে কিন্তু আগামী 5টা ম্যাচে কলকাতায় পেস বোলিং সহায়ক উইকেট যাও বা পাবেন, বাইরে পাবেন না। অতএব স্টার্কের ওই 24,75,00,000 ট্যাগ যতই গৌতম গম্ভীর ব্যাট করুন না কেন, জনতা শেষ কথা বলবে। সেই জনতার জন্য স্টার্ককে কিন্তু কালকে থেকে রিদমে আসতে হবে। একদমই স্টার্ককে রিদমে আসতে হবে এবং আগামীকালের ম্যাচে তুরুপের তাস কে হতে চলেছে, রাসেল না রিঙ্কু নাকি অন্য কোনো অনামী ক্রিকেটার? রমনদীপ সিং মানে প্রথম ম্যাচ যেটা হয়েছিল ইডেন গার্ডেন্সে ভালো ব্যাটিং করেছিলেন, আপনার লখনৌ সুপার কিংসের হয়ে রিঙ্কু সিং এর রেকর্ড কলকাতার হয়ে সবচেয়ে ভালো। এখন অব্দি রিঙ্কু সিং যথেষ্ট বল পাচ্ছে না, এমন রান করতে পারছেন না যাতে তিনি টি20 ওয়ার্ল্ড কাপ টিমে যেতে পারেন। কালকে গম্ভীরকে কিন্তু রিঙ্কু সিংকে বেশি বল দিতেই হবে, এবং আবার বলছি ইতিহাস লখনৌ ম্যাচে রিঙ্কু সিং এর পক্ষে। একদমই ব্যাটিং অর্ডারের কথা বলবো। ব্যাটিং অর্ডার নিয়েও কথা হচ্ছে। গম্ভীর বলছেন যে যারা নতুন ক্রিকেটার আসছেন তাদেরকে সিকিউরিটি দেওয়াটা আমাদের কাজ। আংলিশের কথা বলছেন, রমনদীপের কথা বলছেন। তবে রিঙ্কু সিং খুব ভাইটাল পয়েন্ট কিন্তু গৌতম দা উঠাচ্ছেন, কারণ টি20 ওয়ার্ল্ড কাপ সামনে রিঙ্কু সিংকে বেশি বল খেলতে দিতে হবে। আপনি যদি এই টিমের মেন্টর হতেন, কত নম্বরে নামাতেন রিঙ্কু সিংকে? রিঙ্কু সিং খেলার পরিস্থিতি অনুযায়ী কিন্তু রিঙ্কু সিংকে আমি 14 ওভারের নিচে কিছুতেই 11 থেকে 14-র মধ্যে, এর বেশি দেরি কিছুতেই করতাম না। কিন্তু আমরা দেখছি প্রত্যেকটা ম্যাচে রিঙ্কু সিং কখনো 16, কখনো 18, কখনো 19 এরকম একটা সময় ব্যাট করতে নামছেন, অনেক দেরি হয়ে যাচ্ছে। কারণ রিঙ্কু সিং উইকেটে থাকলে অপোনেন্ট বোলারটাও টেনশনে থাকে যে এই বোঝে আমায় ছক্কা মেরে দিল। মাঝখানে ভেঙ্কটেশ আয়ার খেলছেন, কখনো শ্রেয়স আয়ার খেলছেন। শ্রেয়স আয়ার তো এত স্লো যে লোকে টি20 ম্যাচেও ঘুমিয়ে পড়তে পারে। কাজে কালকে কেকেআরকে কিন্তু জিততে হবে। কাজে সেই টকবগানিটা আনার জন্য, একটা মোমেন্টাম আনার জন্য আগামী 5টা ম্যাচে যাতে একটা মোমেন্টাম আসে, কালকের ম্যাচ জেতাটা খুব ইম্পর্টেন্ট। একদমই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামীকালের ম্যাচ। এবং এখনো পর্যন্ত যদি ট্র্যাক রেকর্ড দেখি এবারে আইপিএলে, তাহলে কলকাতা নাইট রাইডার্স 4টে ম্যাচের মধ্যে 3টিতে জিতেছে এবং 1টিতে হেরেছে। কালকে নতুন দিন, পয়লা বৈশাখ, এবং অবশ্যই কলকাতা নাইট রাইডার্স জিততে চাইবে এবং ইডেন গার্ডেন্সের রং সোনালী বেগুনি হবে, এইটুকু আশা করা যায় অঙ্কুর। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের মিচেল প্রতিনিধি স্টার্কের জয়জ্যোতি হালখাতা ঘোষ। ভালো যায় একেবারে ধন্যবাদ জয়জ্যোতি। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। 4টে 4 দিক এখানে শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।